গণভবনের দখল নিয়েছেন ছাত্র জনতা। ছাত্র জনতার তোপের মুখে দেশ থেকে পালিয়ে যায় স্বৈরাচার রক্তখেকো শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। শাহবাগ অভিমুখে জনতার ঢল। রাজধানীর বিভিন্ন রাস্তায় ছাত্র জনতার ঢল নেমেছে। হাজার হাজার মানুষের মিছিলে মুখরিত রাজপথ। সোমবার 5 আগস্ট সকালে যাত্রাবাড়ি, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা বাড়তে থাকলে মিছিল নিয়ে মানুষ শাহবাগমুখী হন। সেনাপ্রধান বক্তব্য দেবেন বলে ঘোষণা আসার পর ছাত্র জনতা উল্লাস শুরু করেন। জনরোষে পালিয়েছেন শেখ হাসিনা ও রেহানা। বক্তব্য রেকর্ড করার সুযোগ দেওয়া হয়নি। এএফপির রিপোর্ট। জনরোষের মুখে রাজধানী ঢাকা থেকে পালিয়েছে রক্তখেকো স্বৈরাচার শেখ হাসিনা। তার ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপির কাছে। তিনি বলেন, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে নিরাপদে পালিয়ে গেছেন। পালানোর আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। রাজনৈতিক নেতাদের সঙ্গে বসেছেন সেনাপ্রধান। দেশের বর্তমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসেছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। 3টার পরিবর্তে বিকেল 4:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সোমবার বেলা 2টায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে আজ বেলা 3টায় করা হয়। এরপর আবারও বেলা 3টার পরিবর্তে বিকেল 4:30টায় ভাষণের সময় নির্ধারণ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। আজও রণক্ষেত্র হবিগঞ্জ। পুলিশ আন্দোলনকারী সংঘর্ষে নিহত 3, থানায় আগুন। হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন আরও অন্তত 50 জন। আগরতলার দিকে গেছে হাসিনাকে বহনকারী হেলিকপ্টার। ক্ষমতা কিভাবে হস্তান্তর হবে বিবেচনার জন্য একটি ফর্মুলা। বাংলাদেশে এখন পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উত্থিত শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের পথ সংবিধানের ভেতরেই আছে। এর বাইরে যে ব্যবস্থা, সেটা হচ্ছে অসাংবিধানিক ব্যবস্থা গ্রহণ। হয় তা হবে ক্ষমতাসীনদের উদ্যোগে, অন্যথায় রাজপথের শক্তিতে। সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য দরকার প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া, প্রধানমন্ত্রী ছাড়াও আরেকজন মন্ত্রী নিয়োগ দিয়ে 2 সদস্যের মন্ত্রিসভা গঠন, এবং তারপরে প্রধানমন্ত্রীর রুলস অফ বিজনেসের ক্ষমতা বলে 7 বা তার বেশি বেজোর সংখ্যক উপদেষ্টা নিয়োগ। এই ব্যক্তিদের নির্ধারণ করবে আন্দোলনকারীরা। রাষ্ট্রপতি কেবলমাত্র নিয়োগ দেবেন। এই ব্যক্তিদের নির্ধারণে তার কোনো রকমের ভূমিকা থাকবে না। এই 9 জন ব্যক্তি অন্তর্বর্তী জাতীয় সরকার হিসেবে কাজ করবে। গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছে আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা 3টার দিকে তারা গণভবনে ঢুকে। এর আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে দেশ ত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। তার পদত্যাগে আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে। অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন। চেয়ার টেবিল সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা গেছে বেশ কয়েকজনকে। আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছ দেখা গেছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিছুক্ষণের মধ্যেই সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানা গেছে। বিবিসি জানতে পেরেছে, হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এএফপিকে এই তথ্য জানিয়েছে। রাজধানীর চানখারপুল এলাকার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিবিসি বাংলাকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে চানখারপুল মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ তখন টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে এক পর্যায়ে চানখারপুল মোড় থেকে আন্দোলনকারীরা শহীদ মিনার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নেন। এ ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সেনাপ্রধান। আইএসপিআর এর পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধানের বৈঠক চলছে। ঢাকার মহাখালীর নাবিস্ক এলাকার দিকে বিবিসি সংবাদদাতা নাগিব বাহার জানাচ্ছেন, উত্তরা থেকে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে রিকশায় করে শাহবাগের দিকে এগোচ্ছেন। তাদের মধ্যে
মধ্যে অসংখ্য নারীও রয়েছেন। অন্যদিকে মিরপুর এলাকা থেকে বিবিসি সংবাদদাতা জান্নাতুল জানভি জানিয়েছেন, সেখানেও হাজার হাজার মানুষ হেঁটে রিকশা নিয়ে শাহবাগের দিকে যাচ্ছেন। পুরো পথে মানুষ ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না। সেনাবাহিনীর সদস্যরা তাদের কোনো বাধা দিচ্ছে না। ঢাকার সড়কগুলো দুপুরের পর পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যাচ্ছে না। এর আগে ঢাকার শাহবাগ এলাকা থেকে বিবিসি সংবাদদাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, শাহবাগে দুপুর 1টা থেকে বহু আন্দোলনকারী সমবেত হয়েছেন। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরো মানুষ এসে সেখানে যোগ দিচ্ছেন। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলার ঘটনায় যে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে মারা হয়েছিল, আজ তাদের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় আরো 2 পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। রোববারের সহিংসতায় সিরাজগঞ্জে জেলায় এখন পর্যন্ত 25 জন নিহতের খবর পাওয়া যাচ্ছে। পুলিশ সদর দপ্তর ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন, রোববার সন্ধ্যা 7টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও যোগ দেন। পরে তারা একে একে পুলিশের মরদেহগুলো বের করে আনেন। এর মধ্যে কিছু মরদেহ স্তূপ করে রাখা ছিল, কিছু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। 3টি মরদেহ পাওয়া গেছে পুকুরে এবং একজনকে পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। সেনা সদস্যরা লাশগুলো উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া বলেন, দুপুরে আন্দোলনকারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করলে ওসি তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে দেন। পরে তারা বিরাট সংখ্যায় এসে থানা ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ছাদে ওঠে এবং বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পিটিয়ে মারে। থানার ভেতরে থেকে 13 জন পুলিশের লাশ উদ্ধারের পাশাপাশি আরো 14 জনকে আহত অবস্থায় উদ্ধার করার কথা জানায় পুলিশ। ঢাকার উত্তরায় বেলা 11টার দিকে আন্দোলনকারীরা আশেপাশের গলি থেকে মূল সড়কের দিকে আসতে থাকে। এ সময় উত্তরা আজমপুর মূল সড়কে তার কাটার ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে রাখে সেনা সদস্যরা। মূল সড়কে অবস্থান নিয়ে তারা আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য মাইকে আহ্বান জানায়। প্রায় আধা ঘন্টা পাশের সড়কে বিক্ষোভ করার পর এক পর্যায়ে আন্দোলনকারীরা মূল সড়কে উঠে আসে। এ সময় কয়েকটি ফাঁকা গুলির শব্দ শোনা যায়, তবে আন্দোলনকারীরা সেনা ব্যারিকেডের দিকে এগুতে থাকে।